আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমএ ইউনিভার্সের পক্ষ থেকে। আমরা গত ক্লাসে দেখে এসেছি দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়। আমরা আজকের ক্লাসে দেখব তিনটা বিন্দু সমরেখ হবার শর্ত। তিনটা বিন্দু সমরেখ হবার শর্ত, অর্থাৎ তিনটা বিন্দু সমরেখ হলে তাদের ইকুয়েশনালি কি শর্ত মেনে চলে তারা, আমরা সেটা একটু দেখব। তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত আমরা ধরে নিচ্ছি। তিনটা বিন্দু ধরি, আমাদের তিনটা বিন্দু হলো পি x1, y1, q x2, y2, ও আর x3, y3। এই হলো আমাদের তিনটা বিন্দু। এই তিনটা বিন্দু একই সরল রেখার উপরে অবস্থিত, অর্থাৎ সমরেখ। তাহলে ইকুয়েশনালি তারা কি শর্ত মেনে চলবে সেটা আমরা দেখব। আমরা এখানে একটা কোঅর্ডিনেট এঁকে নিচ্ছি। x x প্রাইম, y y প্রাইম। তো আমরা ধরে নিলাম, তো যেহেতু একই সরলরেখার উপর থাকবে, আমি বিন্দু তিনটা মানে আগে নিলে সরলরেখার উপরে ঝামেলা হতে পারে। আমরা প্রথমে একটা সরলরেখাই ধরে নিলাম, নেওয়ার পরে তাদের উপরে বিন্দুগুলো ধরে নিচ্ছি। তাহলে এই পি x1, y1, এটা হলো আমরা ধরে নিলাম কিউ x2, y2, এবং এটা ধরে নিলাম আর x3, y3। তাহলে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপরে অবস্থিত। সমরেখ শব্দের অর্থ হচ্ছে মানে একই সরলরেখার উপর অবস্থিত, এরকম হলে সেই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ। তাহলে আমাদের পি কিউ আর একই সরলরেখার উপরে অবস্থিত বা সমরেখ। তো আমি তোমাদের এর আগে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে বলেছিলাম যে আসলে যদি এরকম সিচুয়েশন হয়, আমাদের এই পি কিউ রেখার ঢাল, কিউ আর রেখার ঢাল এবং পি আর রেখার ঢাল কিন্তু সমান, মানে একই, অর্থাৎ সরল রেখা অনুযায়ী এটা একই রেখা, যদিও পি কিউ, কিউ আর এবং পি আর এর দৈর্ঘ্য সমান নাও হতে পারে, কিন্তু সরল রেখা সমীকরণ অনুযায়ী এবং ঢাল অনুযায়ী এর আসলে একই সরলরেখা। হ্যাঁ, মানে এই সরলরেখার ঢালও সমান, সমীকরণ একই হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা লিখবো যে পি কিউ রেখার ঢাল, এরপরে সমান দিয়ে কিউ আর রেখার ঢালও লিখতে পারি, অথবা আমরা পি আর রেখার ঢালও লিখতে পারি, সেটা আমাদের ইচ্ছা, এই নিয়ে কোনো প্রবলেম হয় না। তো আমরা প্রথমে লিখলাম যে এত বিন্দু এবং বিন্দু সমূহ পাশে চিত্রায়িত হলো, আমরা এইভাবে লিখে দিই, একটু পাশে চিত্রায়িত করা হলো। ওকে, তো আমরা পাশে চিত্রায়িত করছি। এখন আমরা এটাকে একটু লিখবো যে অতএব আমরা প্রথমে পি কিউ রেখার ঢালই করছি। পি কিউ রেখার ঢাল, পি কিউ রেখার ঢাল, আমরা একটু এটা ছোট করে দিই, আমাদের অত বড় কাজে লাগছে না। পি কিউ রেখার ঢাল সমান পি এবং কিউ। হ্যাঁ, তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, এই হচ্ছে আমাদের একটা আসছে। আবার আমরা পি আর রেখার ঢালই লিখি, যে পি আর রেখার ঢাল সমান y3 মাইনাস y1
বাই x3 সরি x3 মাইনাস x1। ওকে, তাহলে আমরা পি কিউ রেখার ঢাল নির্ণয় করছি, পি আর রেখার ঢাল নির্ণয় করছি। কেউ যদি তোমরা এখানে কিউ আর রেখার ঢাল নির্ণয় করতে তবুও হতো, তো এগুলো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা একটু এই রেখার ঢাল দুইটা পরস্পর সমান লিখবো, কারণ তারা আসলে একই রেখা, আগে আমি একবার বলছি। তাহলে এখানে এই পি কিউ রেখার ঢাল সমান পি আর রেখার ঢাল। আমরা একটু লিখে দিই, তাহলে আমাদের y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল y3 মাইনাস y1 বাই x3 মাইনাস x1। আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলবো, y2 মাইনাস y1 মাল্টিপ্লাইড x3 মাইনাস x1। ওকে, আর এইদিকে x2 মাইনাস x1 মাল্টিপ্লাইড y3 মাইনাস y1। তো যাক, বীজগণিতিক যেভাবে গুণ করতে হয় আমরা একদম হুবহু সেইভাবেই গুণ করে ফেলব। তাহলে আমাদের প্রথমটা আসছে, আমি এই x3 দিয়ে আগে গুণ করব। ওকে, অনেকজন y3 দিয়ে গুণ করতে পারো, এসব বীজগণিতিক গুণ নিয়ে আমরা অতটা কথা বলতে চাই না। x3 y2 মাইনাস x3 y1, x3 দিয়ে গুণ করলাম, এবার এটা দিয়ে মাইনাস x1 y2। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে প্লাস x1 y1। আমাদের প্রথম গুণটা শেষ হয়েছে, এবার আমরা দ্বিতীয় অংশের গুণটা একটু দেখে নেব। আচ্ছা, লিখতেছি y3, ওকে ঠিক আছে, মাইনাস x1 y3 মাইনাস x2 y1 প্লাস x1 y1। আমাদের এই একটা রেজাল্ট আসছে মোটামুটি। তো এখান থেকে আমরা আসলে কোন ফরম্যাটে যাওয়া যায় সেই জিনিসটা একটু দেখে নেব। আমরা এখানে ক্যালকুলেশন করলে মেবি আমাদের এই দুইটা রাশি কেটে যাবে, যেহেতু সমানের বিপরীত পাশে একই চিহ্ন বিশিষ্ট আছে, এদিকে না আসলে বিয়োগ হয়ে কেটে যাবে। তো আমরা একবারে কেটেই দিয়েছি। তো একটু ফর্মটাকে ঠিক রাখার জন্য, মানে এই x1টাকে আমরা ধনাত্মক পজিশনে রাখতে চাচ্ছি, তাহলে আমাদের একটু সুন্দর হবে। তো x1টাকে ধনাত্মক পজিশনে রাখার জন্য আমি এই মনে করে নিচ্ছি এই রাশিগুলোকে আমরা ওই পাশে নিয়ে গেছি, কিন্তু লিখবো এই পাশেই, তোমরা এটা ক্যালকুলেশনালি বুঝে যাবে। আমি এখানে লিখলাম যে x1 y2 এইগুলোই আগে লিখি, মাইনাস x3 y2 প্লাস x3 y1। আর আমরা আসলে ধরে নিচ্ছি এগুলো ওইদিকে নিয়ে গেছি, তো তাই এই পাশের এইগুলোর কোনো চিহ্ন চেঞ্জ হচ্ছে না, x2 y3 মাইনাস x1 y3, আর শেষে আমাদের রয়েছে মাইনাস x2 y1 সমান 0, এক পাশে চলে গেছে। তো এটাকে আমরা দুইটা ফরম্যাটে সাজাবো, প্রথম একটা ফরম্যাট সাজাবো, তারপরে আরেকটা ফরম্যাট সাজাবো। তো যেখানে আমাদের x1 আছে সেখান থেকে আমরা আসলে প্রথমে একটু x1 কমন নিচ্ছি। x1 তাহলে এটার মধ্যে আছে এবং এটার মধ্যে আছে, তো x1 আমরা লিখছি y2 মাইনাস y3। আচ্ছা, এরপরে আমরা একটু x2 কাদের মধ্যে আছে সেটা দেখে নেব। x2, তাহলে x2 আছে এখানে একটা আর এইখানে একটা। ওকে, তো এখান থেকে আমরা একটু মাইনাস x2 কমন নেব, মাইনাস x2। তাহলে আমাদের হবে যে x
ওয়ান মাইনাস এক্স সরি y1 মাইনাস y3 হবে আমাদের, হ্যাঁ, y1 মাইনাস y3। আচ্ছা, এরপরে আমরা আবার কমন নেব প্লাস x3। x3 আমাদের এই যে পাশাপাশি দুইটা আছে, প্লাস x3, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে y1 মাইনাস y2। আচ্ছা, এখানে আমরা কেন এইভাবে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরটা আবার প্লাস আকারে কমন নিয়েছি? যেমন তোমরা খেয়াল করছো, x1টাকে প্লাস আকারে কমন নিয়েছি, x2টাকে মাইনাস আকারে কমন নিয়েছি, ওকে, আবার x3টাকে আমি প্লাস আকারে কমন নিয়েছি। এইটা কমনের কারণ হচ্ছে আমরা একটু নির্ণায়ক এর যে বিস্তার ছিল, ম্যাট্রিক্স নির্ণায়ক তোমরা যারা করেছো তারা নিশ্চয়ই যে একটা নির্ণায়কের বিস্তার কিভাবে করতে হয় সেটা দেখে এসছো। আমরা সেই নির্ণায়কের বিস্তার অনুসারে এটাকে একটু সাজাবো, যার কারণে আমরা এটা এরকম করতেছি। তাহলে অতএব মডুলাস আমরা একটু লিখে দিচ্ছি। মডুলাস, দেখো যদি আমি এখানে লিখি x1 x2 x3 y1 y2 y3, আচ্ছা, তারপর আমরা লিখছি 1 1 1 ইকুয়াল 0। তাহলে এটা এমন ভাবে সাজানো হয়েছে যে একটা নির্ণায়কের প্রথম কলামে রয়েছে ভুজগুলো, দ্বিতীয় কলামে রয়েছে কোটিগুলো, এবং তৃতীয় কলামে রয়েছে 1। এইভাবে সাজিয়ে নিলাম। তো এটা তোমরা নিশ্চয়ই নির্ণায়কে এরকম রূপ দেখেছো। তো আমরা এখানে দেখতেছি যে যদি এর সামনে আমরা একটা হাফ গুণ করি, তাহলে ওদের হাফ মডুলাস x1 x2 x3 y1 y2 y3 1 1 1 সমান 0। ওকে, তাহলে এটা হলো আমাদের এই x1 y1 x2 y2 x3 y3 এই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজ গঠন হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করছে। সেই ত্রিভুজের কি করছে? ক্ষেত্রফল নির্দেশ করছে। তাহলে আমরা অবশ্যই এখান থেকে বলতে পারতেছি যে অতএব এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0। অর্থাৎ বিষয়টা এমন যে অতএব পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল 0। তাহলে তিনটা বিন্দু সমরেখ হইলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় 0 হয়। এটাই মানে আমরা আগেও ব্যবহার করে এসেছি, বাট এটা এখন আমরা এর প্রমাণটা দেখলাম। আচ্ছা, এখন আমরা আসতেছি এখানে এইভাবে যে x1 প্রথমে আমরা ধনাত্মক গুলো লিখে ফেলবো। তাহলে x1 y2 প্লাস x2 y3, এর ভিতরে আমাদের আছে এটা x1 y2 আর এটা হচ্ছে x2 y3, আর আরেকটা আমাদের ধনাত্মক রাশি আছে সেটা হচ্ছে x3 y1 x3 y1। আচ্ছা, ঋণাত্মক রাশিগুলো লিখবো একটু। ঋণাত্মক রাশি লেখার সময় আমরা প্রথমে লিখছি x2 y1 x3 y2 থাকার কথা একটা, আমরা দেখে নিই একটু। তাই x3 y2 আর একটা আছে x1 y3 ইকুয়াল 0। তো এটার ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করতাম সেই ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়টাই যাব। আমরা যদি এখানে মডুলাস দিই x1 y1 x2 y2 x3 y3 again x1 y1 ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এই যে দিক থেকে গুণ, এগুলো অনেকবার করছি, x1 y1 y2 x2 y3 x3 y1, তারপরে এই দিক থেকে যাওয়ার সময় মাইনাস আমরা জানি। তো এইটা যদি আমরা বলি তাহলে এর ক্ষেত্রে তো আমাদের এখানে কি করতে হবে, একটা হাফ থাকতে হবে সামনে। এই পাশে যেহেতু 0 আছে আমরা উভয় পক্ষকে একটু হাফ দিয়ে গুণ করে লিখতেছি বিষয়টা, এখানেই লিখলাম। তাহলে হাফ x1 y1 x2 y2 x3 y3 again x1 y1 সমান 0।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x1, y1, x2, y2, x3, y3 এই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজ গঠন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, এবং আমরা সেটাই দেখলাম। তাহলে তিনটা বিন্দু সমরেখ হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0। তাহলে আমরা এখানেও লিখতে পারি অতএব ট্রায়াঙ্গেল PQR এর ক্ষেত্রফল 0। তো আমরা ওই নির্ণয়ক পদ্ধতিতে ওটাও ব্যবহার করতে পারবো। আর আমরা সাধারণভাবে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা এই স্ট্রেট লাইনের চ্যাপ্টার বি 3.b তে শিখে এসেছি, সেখান থেকে আমরা দেখে এসেছি এই শর্তটা ব্যবহারও করে এসেছি অনেকবার। এটাও ব্যবহার করা যাবে, তোমরা চাইলে মানে ওটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। তো এইটাই হলো আমাদের সর্বশেষ তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত।